সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন অভিনয় শিল্পী দীপক সুমন। তিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। এবং আমার বাম দিকে রয়েছেন তেজগাঁ কলেজের সহযোগী অধ্যাপক নূর নবী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এই আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। আজ 14 নভেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 সাংসদের জন্য শুল্কমুক্ত গাড়ি, সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে স্পিকারের চিঠি। 2010 বাড়ি ছাড়তে হলো খালেদাকে, শেখ রাসেল ইনস্টিটিউটের নামে জমি দখল। 2011 রাষ্ট্র মালিকানার 4 ব্যাংক সংকটে, বাস ভাড়ার আলোচনায় জনস্বার্থ উপেক্ষিত। 2012 লক্ষ্মীপুরের ত্রাস আওয়ামী লীগ নেতা তাহের পুত্রের ফাঁসির দণ্ড মাফ। 2013 সমন্বয়ের সংকটে নির্বাচন কমিশন। 2014 নির্বাচনী অনিয়ম খোলাসা করলেন এইচ.টি. ইমাম, মানবাধিকার লঙ্ঘনের বেশি অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। ভোগ্যপণ্যে ঋণ দিতে অনীহা বাড়ছে ব্যাংকগুলোর। 2015 অক্সফোর্ডের হিসেবে দেশে 51% মানুষ দরিদ্র। 3 বছরে 114 জনকে প্রাণনাশের হুমকি, কেউ শনাক্ত হয়নি। 2016 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাপে প্রস্তুতি ছাড়াই একের পর এক নতুন বিভাগ। 2017 পাঠ্য বই ছাপা ও বিতরণে ব্যাপক দুর্নীতি হচ্ছে টিআইবি। 2018 রাজনীতিকদেরও অবসরে যাওয়া উচিত অর্থমন্ত্রী। আলোচিত আসামিরা ঘুরে ফিরে সারা বছর হাসপাতালে। 2019 25 নেমড ইন আবরার মার্ডার চার্জশিট। 2020 13 cases filed against 500 BNP people Awami League. BNP trade blame over bus fire incident. সাংসদ হাজি সেলিমের ক্ষমতার দাপট, সরকারি বেসরকারি ব্যক্তিগত জমি দখলের অভিযোগ। কাজে আসছে না পুশ বাটন সিগন্যাল, তবু আরও 20টি চালুর পরিকল্পনা। বাসে আগুনের মামলায় আসামি 460। 2021 মেনি নিউ ব্রিজেস ডোন্ট লাস্ট অ্যান্ড আ পুয়ার মেইনটেনেন্স, ডিজাইন ফল্টস, করাপশন ব্লেমড। চাপের মুখে রিজার্ভ। আমি ক্রস ফায়ারের পক্ষে শিল্প প্রতিমন্ত্রী। ইউপি নির্বাচন ঘিরে অস্ত্রের ব্যবহার, 24 মৃত্যুর পরও অস্ত্র উদ্ধারে অভিযান নেই। কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি। 2022 ডলার সংকটে বাকিতে জ্বালানি পাওয়ার চেষ্টা। ডলার সংকটে বিদেশগামী শিক্ষার্থীদের নতুন করে ফাইল খোলা বন্ধ করছে বেসরকারি ব্যাংক। বিএনপির মহাসমাবেশকে ঘিরে ঢাকাকে অবরুদ্ধ করার চিন্তা আওয়ামী লীগের। 2023 গ্রেফতার এড়াতে বাড়ি ছাড়া বিএনপির নেতাকর্মীরা। অধ্যাপক নূর নবী, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমরা একটি খবরে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাপে প্রস্তুতি ছাড়াই একের পর এক নতুন বিভাগ। এই বিভাগগুলোতে পর্যাপ্ত শিক্ষক থাকে? আসলে এই বিষয়গুলোর শিক্ষার্থীদের কর্মজীবনে কোনো কাজে আসে কিনা, কোনো গুরুত্ব আছে কিনা? আমরা ইদানিং লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের চাপে অসংখ্য ডিপার্টমেন্ট খোলা হয়েছে। না, বিগত সরকারের সময় আমরা দেখেছি। বিগত যেটা ফেসিবাদ যে সরকার ছিল তাদের আমলে অসংখ্য ডিপার্টমেন্ট খোলা হয়েছে প্রস্তুতি ছাড়া। শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল তাদের লোকগুলোকে সেখানে প্রতিষ্ঠিত করা, শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া। আসলে তারা কতটুকু প্রশিক্ষিত, জ্ঞান সম্পন্ন, রেজাল্টের দিকে কতটুকু অগ্রগামী, সেগুলো বিবেচনা কখনোই আনেন নাই। এতে করে অনেক ক্ষেত্রে শিক্ষার মানে যথেষ্ট অবনতি ঘটেছে। এবং যে বিভাগগুলো খোলা হয়েছিল, এই বিভাগগুলো কি আসলে শিক্ষার্থীদের কর্মজীবনে কতটা জরুরি? আসলে অযোগ্য শিক্ষক কোনো কোনো ক্ষেত্রে এবং শিক্ষার উপকরণ
শিক্ষকের অভাব রয়েছে, সেখানে মানসম্মত শিক্ষা তারা পায়নি। হুম, হুম। ফলশ্রুতিতে চাকরি বাজারে, বিশেষ করে আমাদের দেশের যে অবস্থা, চাকরি বাজার খুব সংকীর্ণ। এই সংকীর্ণ বাজারে ব্যাপক প্রস্তুতি নিয়ে যেতে হয়, কিন্তু তারা সেখান থেকে সেই ধরনের কোনো প্রস্তুতি পায়নি বলে ওই বাজারে তারা টিকে থাকতে পারে না। সে কারণে তাদের জন্য চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। হুম, হুম, হুম। যেহেতু নতুন বিভাগের ছাত্রছাত্রী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, মানসম্মত শিক্ষা এবং গবেষণার জন্য পর্যাপ্ত অর্থের অভাব, সে কারণে তারা নৈতিক শিক্ষা সেখানে গ্রহণ করতে পারে নাই। আর কিন্তু নৈতিক ওই বিষয়গুলো কি আসলে কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব বিস্তার করবার মতো সক্ষমতা ছিল কিনা ওই তারা যে ডিপার্টমেন্টগুলো খুলেছে আসলে তাদের লক্ষ্যে সেখানে Provide করবার প্রোভাইড জন্য। করার জন্য। এটা কিন্তু জনগণের সুবিধার জন্য না, বা বা জনগণের শিক্ষার মান শিক্ষার উন্নয়নের মান জন্য। উন্নয়নের জন্য না। এটা ছিল শুধুমাত্র তাদের লোকগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য। আসলে এটা তো ওরা তো ছিল ফেসিবাদ। তাদের উদ্দেশ্য ছিল নিজকে স্বাবলম্বী করা, নিজের অর্থ কামানো। সে কারণে তারা বাজারমুখী শিক্ষা না পেয়ে বরং তাদের উদ্দেশ্যগুলোকে সফল করেছে। না, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে তারা পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন শেষ করে তারা কি আসলে কর্মজীবনে প্রবেশ করতে পারতো? এই বিষয়গুলোর কর্মক্ষেত্রেও তো বাংলাদেশে নেই। এটা হলো শুধুমাত্র সংখ্যা বাড়ানো। আর ডিগ্রি, কতগুলো ডিগ্রি দিয়ে শুধুমাত্র একজন লোককে প্রশিক্ষিত করা যায় না, যুগ উপযোগী শিক্ষার প্রয়োজন। তারা কিন্তু কখনো এদিকে খেয়াল করেন নাই। এবং সেখানে দেখা যাচ্ছে শিক্ষার জন্য যে বাজেট থাকা দরকার, ফেসিবাদী সরকার কিন্তু সেদিকে একদম লক্ষ্য করেননি। না, তারা বরাদ্দ তো বাড়িয়েছে, কিন্তু সেই না, বরাদ্দ বাড়িয়েছে, কিন্তু সেটা পরিমাণ এত কম, এবং যুগ উপযোগী শিক্ষাকে তারা কখনো মূল্যায়ন করে নাই। আগেই বলেছি যে তারা শুধুমাত্রই তাদের উদ্দেশ্য সাধনের জন্যই কিন্তু ডিপার্টমেন্টগুলো খুলেছে। সেখানে অযোগ্য লোককে অনেক ক্ষেত্রে নিয়োগদান করেছে। বাজারের চাহিদা মতো যে প্রশিক্ষিত জনবল দরকার সেটা তারা তৈরি করতে পারেনি। এই ক্ষেত্রে তারা বিভাগগুলো খুলে বরং ব্যর্থ হয়েছে। দীপক সুমন, সংবাদের শিরোনামে একটি দেখলাম যে আলোচিত আসামিরা ঘুরে ফিরে সারা বছর হাসপাতালে, তাদের বারবার হাসপাতালে থাকাটা একটু অদ্ভুত আর কি। এটা কি জন্য তাদের আলাদা সুবিধা দেওয়া হতো বা বিগত সরকার দিত? সাধারণ কয়েদি বা মানে আসামির ক্ষেত্রে যারা মানে দরিদ্র আয়ের লোক, কোনো কারণে ছোটোখাটো অপরাধ করে যারা ফেঁসে যায় আইনে, আমরা দেখেছি যারা, তারা ন্যূনতম মানবিক অধিকারটাও কিন্তু তারা তাদের ওই যতক্ষণ পর্যন্ত তারা দোষী সাব্যস্ত হচ্ছে সেই প্রক্রিয়াকালীন কোর্ট হাজতে বা কারাগারে ন্যূনতম অধিকারটুকুও বঞ্চিত হচ্ছে অনেক ক্ষেত্রেই। আবার আপনি কথায় প্রশ্নই করলেন আলোচিত মানে হচ্ছে যে এই মানুষগুলো মানে এই আসামিগুলো দেশের অধিকাংশ মানুষকে এফেক্টেড করে ফেলছে। এদের দ্বারা দেশের পুরো দেশের মধ্যেই এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে দেশের বা দেশের একটা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই মানুষগুলো যথেষ্ট। এবং তাদেরকে আমরা দেখছি যে আমরা হাসপাতালে বলতে আসলে ভিআইপি ট্রিটমেন্ট আসলে বিষয়টা একদম রাজকীয় পরিবেশে, চিকিৎসার অজুহাতে রাজকীয় পরিবেশে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। আসলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কীভাবে ছিল আমরা গণ অভ্যুত্থানে লক্ষ্য করেছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ প্রশাসনের একজন গিয়ে বলছে, স্যার গুলি করি একটা মারে একটা, আরেকটা মরে না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে দেখছেন উনি। তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর ধরে আমাদেরকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণ করেছে। তো টোটাল সিস্টেমটাই কীরকম অরাজক ছিল, যার কারণে ওই যে যারা বড় বড় দাগি অপরাধী, বড় বড় আসামি, যাদেরকে অবশ্যই দ্রুত বিচার করে তাদেরকে মানে দোষী সাব্যস্ত করে একদম যথাযথ শাস্তি নিশ্চিত করা দরকার ছিল, সেটা না করে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্টে পিজি হসপিটালে বা বড় বড় অনেক সুন্দর পরিবেশে রেখে, এসি ক্যাবিনে রেখে তাদেরকে এই করা হয়েছে। অথচ দেখা যাচ্ছে একজন নিরপরাধ লোক, আমরা দেখেছি অনেক লোক মানুষকেই বিনা কারণে ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এইসব বিনা কারণে মানুষকে এরকম করে নিয়ে মানে জেল হাজতে পচে আপনার তো এই বিষয়ে একটি নাটক ছিল, সেই নাটকটি প্রদর্শন করতে দিল না কেন আসলে? ওই সময় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। তো সেইটা নিয়ে একটা থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন আমাদের মানে বাহাস করতে চেয়েছিলাম বাকবিতণ্ডা নামে। তো সেইখানে আমরা একটা পারফরমেন্সও করতে চেয়েছিলাম যে সরকার যেসব কথা বলছিল উন্নয়নের সে গল্প শোনাচ্ছিল, এটা আসলে উন্নয়ন না। আসলে জার্মানির ব্রেখটকে যদি জানা থাকে আমাদের, তাহলে ব্রেখটেন মেথডে এই ধরনের অডিয়েন্সকে বা মানে রিয়েল ক্যারেক্টারের সাথে মানে অভিনেতার সঙ্গে মানে সিনক্রোনাইজ করে এই ধরনের পারফরমেন্স হয়। সেই পারফরমেন্সটা ছিল আমাদের বাকবিতণ্ডা। তো সেইটা করতে গিয়ে হঠাৎ করে আমরা মানে আমাকে অফিসে ফোন করা হলো দুপুরবেলা, যে সচিব ফোন করলেন শিল্পকলার, যে আপনাদের প্রদর্শনীটি আজকে বাতিল করা হচ্ছে। আমি বললাম কেন, মানে বাতিল করা হচ্ছে মানে এটা তো এখন এই আজকে দুপুর 2টায় আমরা অলরেডি মানে স্টেজে সেট লাগানো শুরু করেছি। তো বলছে যে
আপনারা এই রাষ্ট্রদ্রোহী কাজ করছেন। তার মধ্যে মতামত প্রকাশ করা রাষ্ট্রদ্রোহী, নাটকের মাধ্যমে মতামত প্রকাশ করা রাষ্ট্রদ্রোহী। আর এই সরকার দাবি করছে যে আমরা অসাম্প্রদায়িক, আমরা মানুষের বাক স্বাধীনতা দিচ্ছি। উনি কী অদ্ভুত কথাবার্তা। যাই হোক, আমি বললাম যে এটা তো কোনোভাবেই আপনি পারেন না বিয়েটার মানে বাতিল করতে। তো আমি তারপর অফিস থেকে শিল্পকলায় গেলাম, দেখলাম আমাদের নাট্যকর্মী যারা সেট লাগানোর কাজে হলের ভেতরে ছিল তাদেরকে পেছন থেকে কোলাপসিবল গেট আটকে তালা মেরে দেওয়া হয়েছে, তাদেরকে ভেতরে আটকে রাখা হয়েছে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমি মানে অনেক চিৎকার করে অনেক মানুষের তখন সমর্থন পেলাম, মানে আশেপাশে যারা ছিল তারা বলে। আমি বললাম সাধারণ নাট্যকর্মীদেরকে এভাবে আটকে রাখার কোনো মানে নেই, আচ্ছা নাটক করতে দিয়েন না, ওরা এমন কোনো। তারপর তাদেরকে ছাড়ানো হলো। আমরা ডিজির সঙ্গে দেখা করবার চেষ্টা করলাম, তখন ব্যাকতাই লাকুনি। আসলে উনি ঘটনার নায়ক, আসলে উনি কোনোভাবেই আমাদেরকে করতে দেবেন না এবং আমাদের দেখাও করলেন না। ওনার সঙ্গে আগে তো যখন খুশি দেখা করতে মানে পারতাম আমরা, ওরকম যখন থিয়েটার কর্মী ছিলেন বা ডিজি হবার পরেও, হঠাৎ করে উনি চূড়ান্ত ফ্যাসিস্ট হয়ে উঠলেন, অ্যান্ড আমাদের দেখা করতে দিলেন না। আপনি যেটা বলছেন হাসপাতালে সেই রোগীর মানে একজন রোগী আসে যিনি যার গলায় সূর্য আটকে আছে, আমাদের কণ্ঠহাতে সূর্য নাটকটা, সেই লোকটা চাচ্ছে তার সূর্যটা গলা দিয়ে বের হয়ে যাক, না হলে হৃৎপিণ্ডে গিয়ে বসে থাকুক। গলায় সূর্য আটকে থাকার ব্যাপারটা বেশ খারাপ। মানে আসলে যেই ফ্যাসিজমের মধ্যে আমরা আটকে ছিলাম, সূর্যটা গলার ভেতরে আটকে ছিল আমাদের আসলে মানে এই 5ই আগস্ট আমাদের সূর্যোদয়টা ঘটে গেছে, এখন এই সূর্যের আলো আলোকিত করা সামনের দিকে খুব জরুরি। তো ওই ঘটনাটা ছিল এরকম যে আমরা যেহেতু উন্নয়নের গল্পটার মুখোশ মানে ইয়েটা উন্মোচন করে দিতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমাদের তখন থেকে 8 বছর আমাদের শিল্পকলায় আর কখনো নাটক করতে দেয়নি। জনাব নুরনবী, দৈনিক নয়া দিগন্তের একটি সংবাদ দেখলাম আমরা, ডলার সংকটে বাকিতে জ্বালানি পাওয়ার চেষ্টা, বাংলাদেশ শেষ পর্যন্ত বাকিতে বাংলাদেশকে জ্বালানি দেয়া হয়েছিল না। সর্বশেষ চীনের ক্ষেত্রেও আমরা দেখেছি তারা আমাদের নগণ্য একটা ঋণ দিয়েছিল। বাংলাদেশের প্রতি এই অনাস্থা কেন হয়েছিল বিশ্বমহলের, বিশেষ করে ওয়ার্ল্ড ট্রেডিংয়ে? তখনকার যে অবস্থা ছিল সেটা উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক রিজার্ভ হ্রাস এবং বৈদেশিক ঋণের চাপ, এই তিনটা মিলে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। অন্যদিকে সরকার, তৎকালীন সরকার যাদেরকে বলি আমরা ফেসিবাদ সরকার, তখন তারা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে ঋণ নেওয়া শুরু করেছে এবং ঋণের পরিমাণ এত বেশি বেড়ে গেছে যে কিন্তু ঋণের কিস্তি পরিশোধ তারা করতে পারে নাই। তো ঋণের কিস্তি পরিশোধ না করাতেই যারা ঋণদাতা প্রতিষ্ঠান তারা কিন্তু অনেক ক্ষেত্রে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। সে কারণেই আমরা জানি যে সরকার আমাদের যে জ্বালানি তেল আমদানি করে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঋণের টাকা দিয়ে আমদানি করে। যেহেতু তারা ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে বাংলাদেশের প্রতি তাদের একটা কূটনৈতিক দূরত্ব বা রাজনৈতিক অস্থিরতা সব মিলেই তারা অনেকটা দূরে সরে যাচ্ছিল এবং ঋণ দানটা অনেকটা সংকীর্ণ করে এসেছে, মানে একেবারে পরিমাণ কমতে থাকে, পরিমাণ একেবারে কমতে থাকে। শুধুমাত্র মানে ঋণের পরিমাণ বেড়ে যাওয়া না, ঋণ নিয়ে সেই ঋণের মিসম্যানেজমেন্ট বা গুড গভর্নেন্সের অভাব? অবশ্যই এটা আমি বলতে পারি সেটা হলো মিসম্যানেজমেন্ট। এবং শুধু মিসম্যানেজমেন্ট না, সেখান থেকে যে উদ্দেশ্যে আমি লোনটা করেছে সেটা সে কাজে ব্যবহার না করে বরং এটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে নিজেদের স্বাদ আহ্লাদ পূরণ করার চেষ্টা করেছেন এবং বড়লোককে তারা আরও বড় বানিয়েছেন, কিন্তু জনগণের চিন্তা তারা কখনোই করেন নাই। এখানেই কিন্তু আমি মনে করি সেই ফ্যাসিবাদ সরকারের ব্যর্থতা ছিল। সেখান থেকেই তো আমাদের জন আন্দোলন শুরু হয়েছে। না, ফ্যাসিবাদের চরিত্রটি কি এমন? ফ্যাসিবাদের চরিত্র সবসময় এমন যে তারা সবসময় নিজের কথা চিন্তা করে। তারা কিন্তু যদিও জনগণের ভোটে তারা আসেন, কিন্তু জনগণের কথা কখনোই চিন্তা করেন না। তারা কি ভোটে এসেছিলেন? না, কখনোই না, ভোট দিতে হয়নি। আমি নিজে তো ভোট দিতে পারিনি। বাংলাদেশে জনগণের উন্নয়ন প্রকল্পের জন্য প্রচুর লোন নেওয়া হচ্ছে। তো সেখানে লোন নেওয়ার ক্ষেত্রে যে নিয়মকানুন, সেখানে আমরা দেখছি, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, পদ্মা সেতু তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা বিশ্ব ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যান থেকেই আমাদের দুর্নীতি শুরু হয়ে গেছে। সেই কারণে কিন্তু বিশ্ব ব্যাংক, জাইকা আর বিভিন্ন প্রতিষ্ঠান, কিন্তু শেখ হাসিনা সরকার তো আবার নিজেরা কোনো দুর্নীতি করেনি, এটিও প্রমাণ করে এবং প্রচার করবার জন্য সারা বিশ্বে প্রচারও করে। আমি এখানে আসছি, তো যখন বিদেশি সংস্থাগুলো ঋণ বিমুখ হয়ে গেছে এবং প্রথম থেকে যেহেতু আপনার উৎকোষ একটা কথা উঠছিল, পরে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে সরকার নিজেকে সক্ষমতা দেখাতে গিয়ে তারা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করার চিন্তা করেছেন, কিন্তু আসলে কি পেরেছেন? বরং আমাদের যে রিজার্ভ আসছে রেভিনিউ যোদ্ধা যারা, তাদের পক্ষ থেকে এবং
গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে যেই আমরা রেভিনিউস পাই সেটাকে বরং শূন্য করে দিয়েছে। কারণটা হলো পদ্মা সেতু তৈরি করতে গিয়ে আমাদের তো এক্সপার্ট নেই, আমাদের উপকরণ নেই, এগুলো তো আমাকে বিদেশ থেকে আনতে হয়েছে। তাহলে এই বিদেশিদেরকে আমাদের এখান থেকে আমাদের যে রিজার্ভ সেটাই তাদেরকে দিয়ে দিতে হয়েছে। এদিক থেকে আমাদের রিজার্ভ শূন্য হয়ে গেছে, আমাদের প্রয়োজনীয় দ্রব্য আমরা আমদানি করতে পারি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ক্ষতি হয়েছে, শিল্প কারখানা অনেক অনেক অবনমন ঘটেছে, তাতে করে আমাদের কর্মসংস্থানের অনেক ক্ষতি হয়েছে, অনেক লোক তার চাকরি হারিয়েছে, শহর থেকে গ্রামে মাইগ্রেট করেছে। কিন্তু আমি মনে করি এটা ছিল সন্ত্রাস, জনগণের অধিকারকে হরণ করা হয়েছে শুধুমাত্র একটা পদ্মা সেতুকে লক্ষ্য করেই। দীপক সুমন, আমি ক্রস ফায়ারের পক্ষে কথাটি বলেছিলেন শিল্প প্রতিমন্ত্রী। কোনো রাজনীতিবিদরা এমন কোনো বোধবুদ্ধি হারানো মানুষের মতো কথা বলতে পারেন? আচ্ছা, বোধ বুদ্ধি হারানো মানুষ কি রাজনীতিবিদ হতে পারে কিনা? মানে আপনি বলেছেন বোধ বুদ্ধি, এরকম মানে যে লোকটা এই কথাটা বললো সে তো রাজনীতিবিদই আমি মনে করি না প্রথমত। আচ্ছা, প্রশ্নটা করার আগে আসলে আমার সাথে সাথেই মনে পড়লো যে আব্বু তুমি কান্না করছো, যে আব্বু তুমি কান্না করছো, যে শিশু বাচ্চাটা তার বাবাকে যখন মানে ক্রস ফায়ার করা হচ্ছিল, আমার মনে পড়ে গেল যে আমরা দেখেন ক্রস ফায়ার কারা করে বিনা বিচারে? আমার দেশের ভাই, আমার দেশের মানুষ আর আমার দেশেরই একটা মানুষ আরেকটা মানুষকে শুধু এক সিস্টেমের মধ্যে গিয়ে ক্রস ফায়ারটা করে। আমরা তো 1971 সালে অন্য জাতির লোক আমাদের বুকে গুলি করতে এসেছিল বিনা বিচারে, 25শে মার্চ বা পুরো 16ই ডিসেম্বর। 1971 সালে 16ই ডিসেম্বরের পরে তো এদেশে আর ক্রস ফায়ার হওয়ার কথা ছিল না। বিনা বিচারে এদেশের মানুষের বুকে গুলি করার কথা ছিল না। কিন্তু আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান প্রথম ক্রস ফায়ার করলেন এই দেশে, উনি বেঁচে থাকতেই কমরেড সিরাজ শিকদারকে উনি ক্রস ফায়ার করলেন, বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার। এরপর থেকে আমরা, আমার মনে 53 বছরে আমরা ওই মানবিক দেশটাই গড়ে তুলতে পারলাম না, সেই রাজনৈতিক অর্থনৈতিক মুক্তিটাই আমাদের ঘটলো না, যার কারণে আমরা 2024-এর এই গণঅভ্যুত্থানে এসে আমরা বলছি যে আমরা আসলে এই দেশটাকে আবার বিনির্মাণ করতে চাই। যেই স্বপ্ন নিয়ে আমরা এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে উঠতে চাচ্ছি, তার মানে আমাদের কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হয়নি, আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে ক্রস ফায়ার, গুম, খুন, যেই ঘটনাগুলি আমাদের সামনে ঘটে গেছে, এই ধরনের সিস্টেমটা ছিল, শিল্প প্রতিমন্ত্রী বলেছে এই কথা না, এই পুরো মন্ত্রী পরিষদের সবারই এই ধরনের সেন্টিমেন্ট আমরা দেখেছি, এবং তার জন্যই জনগণ ফুঁসে উঠেছে এবং জনতার বিজয় হয়েছে। নবী, প্রথম আলোর একটি সংবাদ, কাজে আসছে না পুশ বাটন সিগন্যাল, তবু আরও 20টি চালুর পরিকল্পনা। যদি কাজেই না আসে তবে এইসব উন্নয়নের অর্থ কী ছিল আসলে? একজন পথচারী যখন রাস্তা পার হবে সে বাটন চাপ দিবে, কিছুক্ষণ পরে সবুজ বাতি জ্বলবে, সে রাস্তা পার হবে। আমরা দেখেছি কয়েক জায়গায়, বিশেষ করে মহাখালী বা মোহাম্মদপুরে যে পুশ বাটনের সিস্টেম চালু করেছিল, ঠিক অল্প কয়েকদিনের মধ্যেই সেগুলো অকেজো হয়ে পড়েছে। তেমনি জনগণ আবার আগের জায়গায় ফিরে গেছে, রিস্ক নিয়ে তাকে রাস্তা পারাতে হচ্ছে। এরপরেও তৎকালীন ফ্যাসিবাদ সরকার আরও 20টা বা আরও 25টা পুশ বাটন স্থাপন করার চিন্তা ভাবনা করেছিল। সেখানে কিন্তু আসলে পুশ বাটন স্থাপন না, সেখানে ছিল আসলে আত্মসাতের একটা মহা সমারোহ। একটা জিনিস ব্যর্থ হচ্ছে বা মানের দিক থেকে খারাপ, সেই জিনিসটাকে যেটা প্রমাণিত সেটাকে আবার কেন স্থাপনের জন্য চেষ্টা করা হয়? তার মানে স্পষ্টই বোঝাচ্ছে সেখানে তাদের নিজস্ব লাভকে গুছিয়ে নেওয়ার জন্য জনগণকে সাথে এটা একটা প্রতারণা বলে আমি মনে করি, এবং নিজেদের উদ্দেশ্য সাধনের জন্যই, নিজেদের ভাগ্যকে আরও উন্নয়ন করার জন্য তারা কাজ করেছে, জনগণের জন্য না, জনগণের সুবিধার জন্য অবশ্যই না। দীপক সুমন, সম্প্রতি আপনার বাড়িতে হামলা হয়েছে, এই হামলা কারা চালাতে পারে বলে আপনি অনুমান করেন? আপনি তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন, এখন আপনার বাড়িতে হামলা কারা করতে পারে? যখন এই হামলা ঘটনা ঘটে তখন আমি ভীষণভাবে অবাক হয়ে গেছি। মানে এই 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা ঘটবে কারোর সাথেই, আমার সাথে, আপনি যেটা বলছেন আমার সাথে না, কারোর সাথেই ঘটবে এটাই ভাবি না। তারপরে বিচ্ছিন্নভাবে শুনছিলাম, কিন্তু নিজের সাথে যখন ঘটে গেল তখন বুঝতে পারলাম যে কোথাও কোথাও এরকম বিচ্ছিন্ন ঘটনা নিশ্চয়ই ঘটছে। বাড়ির সামনে একটা স্লপ মতো ছিল যেখানে গাড়ি ঢোকে, সেই জায়গাটায় পার্কিং টাইলস লাগানো নিয়ে সকাল থেকে প্রথমে এসে স্থানীয় একজন প্রাক্তন কলেজের প্রভাষক, উনি আমাদের মানে মিস্ত্রি যখন একবার কাজটা শেষ করে তখন উনি বলে যে এটা ভেঙে আবার এইভাবে করো, এইভাবে করলে আমাদের সুবিধা হবে রাস্তার এখানে। তো ওনার কথা মতো আমরা ভেঙে আবার করি। তারপরে উনি আরেক দফা বিকেলবেলার দিকে আবার করলেন, স্থানীয় সংরক্ষিত মহিলা কমিশনার, তো উনি এসে আরেকবার আন্টি বললেন যে এরকম ভেঙে ফেলতে হবে। আমিও সেখানে উপস্থিত ছিলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে, আন্টি বলছে, আবারও ভেঙে ফেলো। দ্বিতীয় দফা আবার ভেঙে ফেলা হলো।
রাতের বেলায় আমার ওই 5 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড কাউন্সিলর, যিনি সদ্য বিদায়ী হয়েছেন, মানে যে পৌরসভা বিলুপ্ত করা হলো, সেইখানে রাতের বেলায় এসে বললো সব ভেঙে ফেলতে হবে এখন। তো যখন সব ভেঙে ফেলতে হবে, তখন আমি ভিডিও করতে শুরু করলাম মোবাইল দিয়ে। তখন তারা মানে বললো যে আমি সংখ্যালঘু টার্ম মানে বিয়ে খেলার চেষ্টা করছি, যেটা আমার আদৌ উদ্দেশ্য না। আমি বারবারই ভাবি, এবং আমাদের পরিবারই ভাবে যে আমরা মানুষ হিসেবেই তো এই অধিকারটুকু পেতে পারি যে আমার বাড়িতে হামলা হবে না, আমার ঘর ভাঙচুর হবে না, মানে কোনো মানুষেরই তো এটা হবে না। তো উনি ওই কথা বলার পর সাথে সাথেই ওই ওয়ার্ড কাউন্সিলর আমার হাত থেকে থাবা দিয়ে ফোনটা কেড়ে নেওয়ার পর ওনারা 50-60 জন ছেলেপেলে নিয়ে আসছিল ওই ওয়ার্ড কাউন্সিলর। তারা সবাই মিলে আমার আমি মোবাইল নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলাম, এবং আমার বাসা থেকে 30-40 মিটার দূর, 300-400 মিটার দূর পর্যন্ত আমাকে নিয়ে একটা মানে লুকোচুরি টাইপের রাস্তায় ফেলে দিয়ে, মানে যাচ্ছে তাই ভাবে আমার মা আমাকে সেভ করতে গেল, আমার মাকেও ধাক্কা মেরে ফেলে দিল। আমরা চাই যে বাংলাদেশের কেউ যেন এইভাবে হামলার শিকার না হয়, কোনোভাবেই না। প্রত্যেকটা নাগরিকের, যে কোনো সে যে ধর্মের হোক, যে গোত্রের হোক, তার নিশ্চয়ই এখানে দেশে বাঁচার অধিকার আছে। আপনার কাছে আসবো আমরা, যে প্রফেসর নুর নবী, 5 আগস্টের ফ্যাসিবাদী হাসিনা সরকারের পালিয়ে যাবার পরে একটা নতুন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, নতুন একটা সরকার। এই নতুন সরকারের উদ্দেশ্যে আপনার পরামর্শ আছে কিনা, বা আপনার প্রত্যাশা কি? আসলে 5 আগস্টের আগে আমরা যে অবস্থা ছিলাম, আমি মনে করি আমরা একদম পরাধীন ছিলাম। অনেকটা একনায়কতন্ত্রের মধ্যে দিয়ে আমরা চলছিলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা দ্বিতীয়বারের স্বাধীনতা পেয়েছি। বর্তমান যে সরকার ক্ষমতা আছেন, আমি তাদের কাছে অনুরোধ থাকবে, নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে জনগণকে নির্বাচনমুখী করে দেশে একটা সুষ্ঠু সরকার দান করেন, এটাই আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ নুর নবী। দীপক সুমন, আপনার কোনো পরামর্শ বা কোনো প্রত্যাশা আছে কিনা, বা সামনের সময়টা আপনি কেমন দেখতে চাচ্ছেন এই সরকারের কাছে, বা এই বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক দল যারা আগামীতে রাজনীতি করবেন, তাদের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা? আমরা যখন রাজপথে ছিলাম তখন সব রাজনৈতিক দল, মানে ফ্যাসিজম বিরোধী সব রাজনৈতিক দল, যারা রাজনীতি করে না, মানে সেই ধরনের মেহনতি মানুষ বা যে কোনো নাগরিক, সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্রদের, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সঙ্গে একসাথে হয়ে যেভাবে রাজপথে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে বলে হাসিনাকে উৎখাত করেছিল, সেই লড়াইটা জারি রাখা জরুরি। মানে আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, সেই সুন্দর বাংলাদেশটা বাস্তবায়ন করবার পথে যা যা আমাদের করবার দরকার, আমাদের এখন সেই কাজ করতে হবে। আমাদের কোনোভাবেই ওই বৃহত্তর ঐক্যে ফাটল ধরানো যাবে না যে আমরা সবাই সুন্দর বাংলাদেশ চাই। সবারই হয়তো নিজের নিজের দর্শন আলাদা, ফিলসফিক্যাল কোনো অবশ্যই গ্রাউন্ড আছে, কিন্তু এই কথা তো ভুল না যে আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাই, এইটা সবাই চায়। তো এই জায়গায় ঐক্যটা থাকা দরকার সবার, যে আমরা সুন্দর বাংলাদেশ গড়বই, এটা আমাদেরকে কেউ হারাতে পারবে না। ধন্যবাদ দীপক সুমন, ধন্যবাদ প্রফেসর নুর নবী, আপনাদের দুজনকেই। দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।